Assalamualaikum. I hope last class যেটা আমার ছিল about ASD, VSD এবং TOF, টিটোলজি অফ ফ্যালট, আমি মনে হয় কিছুটা বলতে পেরেছি। সবার কাছে কেমন লেগেছে বা সেটা বলতে পারবো না, বিকজ ফিডব্যাকে কোনো প্রশ্নই ছিল না। হাউএভার আজকেরটাও একটা কার্ডিয়াক ডিজিজ নিয়ে কথা বলছি, সেটা মাইট্রাল ভালভ নিয়ে এবং অ্যাওর্টিক ভালভ নিয়ে। যদি আমরা জানি হার্টের চেম্বারের মধ্যে 4টি ভালভ আছে, মাইট্রাল এবং ট্রাইকাসপিড, এদিকে অ্যাওর্টিক এবং পালমোনারি। তবে মূলত ডিজিজের ক্ষেত্রে বা রোগের প্রকারের মধ্যে বা গুরুত্বের মধ্যে মাইট্রাল ভালভটা বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাওর্টিকটা, কারণ মাইট্রালটা মূলত রক্তটা পুরো শরীর থেকে রক্ত যখন রাইট অ্যাট্রিয়ামে যায় ওখান থেকে সে এটা ক্যারি করে বা সেটাকে দেখে পায়। পাশাপাশি অ্যাওর্টিক ভালভটা মূলত সারা শরীরে রক্তটা পৌঁছিয়ে দেয়। তো এদের গুরুত্বটা একটু অন্যরকম। সেই জন্য মাইট্রাল ভালভের ডিজিজ এবং অ্যাওর্টিক ভালভের ডিজিজটাই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং এইটা ট্রিটমেন্টটার ক্ষেত্রেই আমরা বেশি চিন্তা করে থাকি এবং রোগীরা সাধারণত এগুলো ভালভের সমস্যা নিয়েই বেশি কথা বলে বা বেশি আসে। এর মধ্যে ফার্স্টে আমরা আজকে আলাপ করবো মাইট্রাল ভালভ নিয়ে। মাইট্রাল ভালভের ডিজিজ বলতে দুটোই বেসিক্যালি আমরা পাই। একটা হচ্ছে কি স্টেনোসিস, অর্থাৎ শুরু হয়ে যায় ভালভের যে নর্মাল যে একটা ডায়ামিটার থাকে গোলাকৃতি, ওটা চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়, স্টেনোসড হয়ে যায়। দ্যাটস ওয়াই ইটস কল্ড মাইট্রাল স্টেনোসিস। আরেকটা হচ্ছে গিয়ে রিগার্জিটেশন, অর্থাৎ ভালভ যে এরিয়া আছে মাইট্রাল ভালভের যে গোলাকার যে রিংটা আছে বা মুখটা আছে সেটা বড় হয়ে যায় বা সেটা ঢিলে হয়ে যায়, যার কারণে তাদের ভালভ লিফলেটগুলো আছে এটা হয়ে যায় নড়বড়ে। যেমন দরজা, যদি আমি বলি যে আমার দরজা যে পাল্লা আছে এটা যদি আমার রিং হয়, দরজা যেটা আছে সেটা যদি কোনো কারণে বড় ছোট হয়ে যায় তখনই হয় এই দরজা আটকায় না, দুটো দরজার সাথে আটকায় না, ফাঁক থেকে যায়, ছোট বড় থাকে এবং তখন কি হয় ওখান থেকে বাতাস আসা করতে পারে। তেমনি ভালভের ক্ষেত্রে তাই, যখনই এই রিগার্জিটেশন হবে, অর্থাৎ আমার রিং যেটা থাকে মাইট্রাল ভালভে যে অ্যানুলাসটা আছে গোলাকৃতি যেটা আছে ওটা কোনো কারণে বড় ছোট হয়ে গেলে, বড়ই হয় সাধারণত, ছোট হয় না, বড় হয়ে গেলে তখন দেখা যায় যে এই লিফলেটগুলো ঠিক মতো এখানে আসেট করতে পারে না, আটকালেও ফাঁক থেকে যায়। ফাঁক থাকার কারণে ব্লাড যেখানে চলে যাচ্ছে চেম্বারের মধ্যে আবার সেটা ব্যাকফ্লো করে আসে। অর্থাৎ ইউজুয়ালি আমরা জানি নর্মালি কাজ কি হওয়ার কথা ছিল, নর্মালি হওয়া উচিত ছিল যে ব্লাডটা হবে ইনি ডিরেকশন, আমার রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকলে, ব্যাকফ্লো হবে না। কিন্তু যখনই এই ডিজিজগুলো হয় তখনই এটার স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়ে যায়। তো আমরা সবাই জানি মূলত মাইট্রাল ভালভের রিগার্জিটেশন বা স্টেনোসিসটা হয় কিছু রিউম্যাটিক ডিজিজটাই এর মূল কারণ। তো আমরা একটু রিউম্যাটিক ডিজিজটা হার্ট ডিজিজ একটু গ্লিমস, আমরা একটা ঝলক নিয়ে নেই যে কেন বা কীভাবে এটা হয়। আমরা সবাই প্যাথোলজিতে পড়েছি, রবিন্স এটা আছে, এটা একটু আমরা একটা দ্রুত রিক্যাপ করে নিই যে পেশেন্টের এই যখন একটা পেশেন্ট রিউম্যাটিক হার্ট ডিজিজ হবে বা তার কি সমস্যার থেকে এটা শুরু হয়, সোর থ্রোট, ফ্যারিঞ্জাইটিস, এগুলো হয় ইউজুয়ালি গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই সেরোটাইপ থেকে, এবং এই সেরোটাইপগুলো সাধারণত 17, 18, 19, 20, 30, 31, 5, 6 এগুলোর মধ্যেই পড়ে। এখান থেকে একটা অ্যান্টিজেন তৈরি হয়, এম প্রোটিন তার নাম, এবং এখান থেকে বি সেল ইমিউন রেসপন্স হয়, যেটা রেড রেসপন্স হয়। এখান থেকে একটা অ্যান্টিবডি তৈরি হয় যেটা সাধারণত সময় লাগে 1 থেকে 4 সপ্তাহ। এই সময়ের মধ্যে অ্যান্টিবডি ফর্ম হলে সেই অ্যান্টিবডিটা রিঅ্যাক্ট করে উইথ দি অ্যান্টিজেন অফ কানেকটিভ টিস্যু। কিন্তু এখানে একটা সমস্যা যেটা দেখা যায় যে এই রিঅ্যাকশনটা যে হয় এই অ্যান্টিজেনটা মূলত অন্য জায়গায় পাওয়া যায়, এবং এইটা তখন হার্টের যে মাসেলগুলো আছে বা হার্টের যেই পেরিকার্টাইটিস, মায়োকার্টাইটিস এগুলো আছে ওখানে গিয়ে তারা মিমিক করে। একই রকম হয় বলেই ওখানে এটা একটা টাইপ 2 হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন করে, হয়ে একটা ইনফ্লামেটরি চেঞ্জ তৈরি হয়। হয়ে গেলে সে ভালভের যে নর্মাল যে কন্ট্রোল বা ভালভ লিফটেড পুরো অ্যাপারেটাসটা যে আছে তার যে স্বাভাবিক যে অ্যানাটমিটা সে ডিস্ট্রকশন হয়, তার যে নর্মাল ফিজিওলজি সেটা নষ্ট হয়ে যায়। এবং মূলত হচ্ছে বেশি হয় মাইট্রাল ভালভে, তারপরে হয় অ্যাওর্টিক ভালভে, তারপরে ট্রাইকাসপিড ভালভে, দেন পালমোনারি ভালভে পর্যায়ক্রমে কম আক্রান্ত হয়। অর্থাৎ সবচেয়ে বেশি আক্রান্ত হয় মাইট্রাল ভালভ, সবচেয়ে কম আক্রান্ত হয় পালমোনারি ভালভ। এবং ভালভগুলো কি হয়, মূলত ভালভগুলো মোটা হয়ে যায়, সোলেন হয়ে যায়, ফুলে যায়, ফিব্রিন ডিপোজিশন ওখানে হয়, ডিজেনারেশন ওখানে হয়, রিউম্যাটিক
ভেজিটেশন ওখানে পুরো লিফলেট জুড়ে হয়। লিফলেট যে মার্জিনটা আছে সেই মার্জিনের চারিদিকে দানাদার হয়ে যায় সেই ভেজিটেশন দিয়ে, এবং তাকে ক্লোজ করে, ক্লোজ হতে পারে না, এবং এর শক্ত হয়ে যায় বলেই স্টেনোসড হয়ে যায়, থিকেন্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। পাশাপাশি ভালভে আমরা জানি ম্যাট্রাল ভালভে অ্যাপারটাসের মধ্যে আছে, কর্ডা টেন্ডিনে আছে, কমিশনাল ফিউশন আছে, এগুলো সবগুলোর মধ্যেই সমস্ত ভেজিটেশনগুলো চলে আসে, যার ফলে এই ডিজিজটার কারণে সেই কর্ডা টেন্ডিনগুলো থিকেন্ড হয়, শর্ট হয়ে যায়, কমিশনগুলো ফিউজড হয়ে যায়, এবং লিফলেটটা মোটা হয়ে যায়, থিকেন্ড হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা একটা ফিচার নিয়ে আসে মাইট্রাল ভালভ স্টেনোসিসের। কজটা আমরা বলেছি, ম্যাট্রাল ভালভ স্টেনোসিসের মূল কজটা হচ্ছে গিয়ে রিউম্যাটিক কার্ডিয়াইটিস। রিউম্যাটিক ফিভার তো আছে, ওখান থেকে স্পেসিফিক্যালি এটা হার্টের কারণে হয়, হার্টের দিকে চলে যায় বলি উই কল ইট রিউম্যাটিক কার্ডিয়াইটিস। পাশাপাশি কিছু ভাইরাস থেকেও কিছু কার্ডিয়াইটিস হয়, যেটা বলা হয় ভাইরাল কার্ডিয়াইটিস। এছাড়া ম্যালিগন্যান্ট শ্যাঙ্কয়েড, SLE, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, এগুলোর কারণেও কিন্তু মাইট্রাল ভালভ স্টেনোসিস হতে পারে। আমরা একটা ভাগ করতে যদি চাই, এই কজটাকে ভাগ করতে পারি কনজেনিটাল, অ্যাকিউয়ার্ড। কনজেনিটালটা মূলত আমরা জানি জন্মগত ত্রুটি। বাচ্চা যে যখন জন্ম হয় তখন তার ভালভের যে একটা কনজেনিটাল অ্যানোমালি তৈরি হয়, দ্যাট ইজ হাইপোপ্লাসিয়া অর ক্লেফট লিফলেট, অর্থাৎ লিফলেটগুলো ছোট বা লিফলেটটা খাঁজ থাকবে, ভাঁজ থাকবে মাঝখানে, পুরো একটা পাতার মতন যেটা থাকে ইউজুয়ালি লাইক ডোম, ওটার মাঝখানে একটা ক্লেফট হয়ে যাবে। এছাড়া লিফলেট থাকবে না, অ্যাবসেন্ট হয়ে যাবে। এছাড়া প্যারাশুট ভালভ, অর্থাৎ লিফলেটটা নর্মালের থেকে বেশি ডোম আকৃতি হবে, অনেক বেশি ফুলে থাকবে, ওটা হতে পারে। এছাড়া একটা ওই ভালভের নিচে আরেকটা পর্দা তৈরি হয়ে যায়, দ্যাট ইজ কল্ড সাব ভালভুলার মেমব্রেন। এগুলো সবকিছু হচ্ছে কনজেনিটাল, অর্থাৎ লিফলেটের যে আকার আকৃতির মধ্যে গঠনগত পার্থক্য থাকবে জন্মগত ত্রুটির কারণে। আর একটা হচ্ছে অ্যাকিউয়ার্ড, এটা মূলত আমরা একটু আগে পড়েছি যে এটা আমরা in course of our life এটা ডিজিজ প্রসেসের মাধ্যমে তৈরি হয়, যেটা হচ্ছে ম্যাট্রাল ভালভ স্টেনোসিসটা হয় ডিউ টু রিউম্যাটিক কার্ডিয়াইটিস, রিউম্যাটিক হার্ট ডিজিজ বেসিক্যালি। মারফানস সিনড্রোম নামে একটা রোগ আছে, এটা মূলত আমরা জানি এটা মাল্টিসিস্টেমিক ডিজিজ। এছাড়া সেনাল অ্যাট্রফি হতে পারে, বয়সের কারণে একটা ডিজিজ প্রসেস তৈরি হয়, এটা একটা হতে পারে। এছাড়া আয়াট্রোজেনিক হয়, অর্থাৎ এখানে এটা কোনো একটা ইনজুরি হয়, কোনো একটা সার্জিক্যাল প্রসিডিউর করতে গেলে। এটা মূলত লেখা আছে ডিউরিং PTMC, অর্থাৎ পারকিউটেনিয়াস ট্রান্সভালভুলার মাইট্রাল কমিশনেক্টমি, অর্থাৎ এটা আগে হতো, এখন এই প্রসিডিউরটা একেবারে করা হয় না। আমি সংক্ষেপে বলি যে যাদের কোনো কারণে মাইট্রাল ভালভের সমস্যা আছে, যেটা মনে করা হয় তার স্টেনোসিস রয়ে গেছে, এটা আমরা এখন ওই ভালভটা আটকে গেছে, এটাকে আমরা ছাড়িয়ে দিব, তখন এটা শিরাপথে দিয়ে যন্ত্র দিয়ে এটাকে খুলে দেওয়ার চেষ্টা করা হয়, এবং সেটা করতে গেলে লিফলেটটা ইনজুরি হয়ে যায়, হয়ে গেলে এটার তখন ভালভটা আরও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ইস্কেমিক কোনো হার্ট ডিজিজ যদি হয়, সিভিয়ার ইস্কেমিয়া হয়, তখন ম্যাট্রাল রিগার্জিটেশন হয়, এবং এখান থেকে ম্যাট্রাল স্টেনোসিসে কনভার্ট হয়। তো মূলত আমরা ওটি মনে রাখি যে রিউম্যাটিক হার্ট ডিজিজ সবচেয়ে কমনেস্ট একটা ফ্যাক্টর, এছাড়া ভাইরাল কার্ডিয়াইটিস একটা ফ্যাক্টর, মাইগ্রেন শ্যাঙ্কয়েড এবং SLE। এছাড়া কিছু কনজেনিটাল, কিছু অ্যানাটমিক্যাল সমস্যার কারণে এই রোগটা হতে পারে। আর আমি এই সাইড বাই সাইড পড়াবো, আমি একটু পরে ম্যাট্রাল রিগার্জিটেশনটা আসবো। ম্যাট্রাল রিগার্জিটেশনটা অলমোস্ট সেম, কজটা অলমোস্ট সেম, সেখানেও সেই রিউম্যাটিক হার্ট ডিজিজ বা রিউম্যাটিক কার্ডিয়াইটিস এখানে আসবে, এখানে কনজেনিটাল অ্যানোমালিগুলো আসবে। এছাড়া আমি একটু আগে বলেছি ইসকেমিক মাইট্রাল রিগার্জিটেশনটা হবে। এছাড়া প্যাপিলারি মাসেল ডিসফাংশন হবে। আমি একটু আগে বলেছি যে প্যাপিলারি মাসেল জন্মগত ত্রুটিও হতে পারে, অ্যাকওয়ার্ড কারণেও এটা শর্টেনিং হতে পারে, লেন্থ কমে যেতে পারে, তখন এটা ডিসফাংশন হয়, অর্থাৎ লেন্থ ছোট বড় হয়ে গেলে সে লিফলেটটাকে আটকে রাখতে পারে না, তখন লিফলেটটা নাড়াচাড়া করে খুব বেশি, রক্তটাও খুব ইনফ্লো আউটফ্লো একেবারেই একসাথে হতে থাকে। এছাড়া কোনো কারণে যদি কার্ডিওমায়োপ্যাথি হয়, তখনও এই লিফলেটগুলো মানে অ্যানুলাসটা বড় হয়ে যায়, কার্ডিওমায়োপ্যাথির কারণে হার্টটা বড় হয়ে যায়, তখন অ্যানুলাসটা বড় হয়ে যায়, তখন রিংটা বড় হয়ে যায়, তখন লিফলেটগুলো হয় ইনঅ্যাডিকুয়েট, তার সাইজ ইনঅ্যাডিকুয়েট থাকার কারণে তখন লিফলেটটা আর কাজ আসতে পারে না। তো আমরা একটু যদি প্যাথোফিজিওলজি দেখতে চাই, কি দেখতে পারবো যে বেসিক্যালি যখনই ডিজিজটা হয়, ডিজিজ প্রসেসের কারণে ভালভটা হয় থিকেন্ড, কমিশনটা ফিউজড হয়ে যায়, এবং কর্ডা টেন্ডিনটা হয় লেন্থেনিং হবে বা শর্ট হয়ে যাবে, এবং এইগুলোর ক্ষেত্রে ভালভের অরিফিসটাও ন্যারো হয়ে আসে বা ডিফেক্ট তৈরি হয়। এবং যখনই
ব্লাড ডিফেক্ট হবে তখন কি হবে, যে নর্মাল যে ব্লাড ফ্লো এখানে যেত সেটা কমে আসবে, বিকজ তার যে এরিয়া ছোট হয়ে গেছে, ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, তখন সে ব্লাড কোথায় যাবে, ব্যাক হবে, ঠিক আছে, ব্যাক হয়ে সেটা চলে যাবে, ব্যাকে চলে যাবে রাইট অ্যাট্রিয়ামের দিকে, এবং এখান থেকে যে ভাবটা চলে যাবে সেটা লেফট ভেন্ট্রিকলে চলে যাবে, সেখান থেকে লেফট অ্যাট্রিয়ামে প্রেশার দিবে এবং সেই প্রেশারটা চলে যাবে আমাদের এই পুরো সার্কুলেশনের মধ্যেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এই ভাবটা বেসিক্যালি যখনই ডিসফাংশন হবে কোনো কারণে, তখন আমার লেফট অ্যাট্রিয়াম থেকে যে ব্লাডটা আসতো লেফট ভেন্ট্রিকলে সেটা পরিমাণটা কমে যাচ্ছে, ভেন্ট্রিকলের থেকে ব্লাড জমা হচ্ছে কম, অ্যাট্রিয়ামে ব্লাড জমা হচ্ছে বেশি, সেটা ব্যাক ফ্লো হতে হতে চলে আসে ব্যাক প্রেশার দিয়ে চলে আসে লাংসে, লাংসটা পুরো ব্লাড দিয়েই ভরে যায়, এবং এটাই মূলত কারণে হার্টের তার ডিজিজটা আরও বেশি বেড়ে যায়। এর পাশাপাশি তার হয়ে যায় রাইট হার্ট ফেলুর বা রাইট ভেন্ট্রিকুলার ফেলুর হয়ে যায়। এছাড়া তার তখন ওই ব্যাকফ্লোর কারণেই তার ট্রাইকাসপিড ভালভটাও ডিজিজ এর মধ্যে চলে আসে, সেটা হয়ে যায় রিগার্জিটেন্ট, এবং এরপরে হয়ে যায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অর্থাৎ এটা একটা চেন অফ রিয়াকশন। প্রথমে আমার হচ্ছিল স্টেনোসিস, স্টেনোসিসের কারণে ব্লাড ফ্লো কমে গেল লেফট ভেন্ট্রিকলে কমে যাওয়ার কারণে লেফট অ্যাট্রিয়ামে প্রেশার বাড়লো, সেখান থেকে সাবসিকুয়েন্টলি আমার ব্যাক ফ্লো হয়ে ব্লাড চলে যাচ্ছে লাংসে, লাংস থেকে সেটা ফিল্ড আপ হয়ে ব্যাক ফ্লো হয়ে আসলো আমার আরভিতে, ট্রাইকাসপিড ভালভে প্রেশার বেড়ে গেল, সেটা রিগার্জিটেশন হয়ে গেল, রাইট অ্যাট্রিয়ামে চলে গেল, সেখান থেকে ব্যাক ফ্লো হয়ে চলে যাচ্ছে হার্ট ফেলিয়ারের কারণে পুরো বডিতেই, এবং এখান থেকে হার্ট আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়। এখন এই রোগটা নিয়ে যখন আসবে রোগী আমরা কি পাবো, হোয়াট আর দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ দ্য পেশেন্ট। সিমটমসটা বেসিক্যালি রোগী কি বলে, সবচেয়ে ফার্স্টেই বলবে তার শ্বাসকষ্ট হয়, তার বুক ধরফর করে, তার কাশি হয়, কে বলবে রক্ত বের হয়, সে কাশি দিচ্ছে তার সাথে রক্ত বেরোচ্ছে। ডিসনিয়া কেন হচ্ছে, কারণ যখনই ব্যাক ফ্লো হয়ে লাংসে এই ব্লাডটুকু পৌঁছায় তখন ওখানে কিন্তু নর্মাল যে থাকার কথা ব্লাডের পরিমাণ সেটা বেড়ে গেছে, এখানে এক্সচেঞ্জ আর কম হচ্ছে, তখন ওই সমস্ত ব্লাডগুলো হিমোসিডেরিনটা জমা হচ্ছে, ওগুলো জমা হওয়ার ক্যাপিলারি নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার অক্সিজেন কমে যাচ্ছে, ওই ক্যাপিলারি ঠিক হয়ে যাচ্ছে, অক্সিজেন ফ্লো কমে যাচ্ছে, লাংসটা ফিল্ড আপ উইথ ফ্লুইড, তখন তার স্যাচুরেশনটা কমে আসে, তার শ্বাসকষ্ট একটু দিয়ে হয়ে যাচ্ছে, এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়ামগুলো ডিজিজ প্রসেসের কারণে ফ্রাইল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন এখানে ব্লিডিং হয়, ইট কজেস হেমাটাইটিস। এছাড়া বলেছি পালমোনারি এডিমা হবে, বিকজ এখানে পুরো আমার অ্যালভিওলারটা ফিল্ড উইথ ফ্লুইড। এছাড়া ইনফ্রাকশন হয়, কারণ আমাদের যেহেতু ক্যাপিলারিগুলো নষ্ট হয়ে গেছে তখন ব্লাড ফ্লো কমে যায়, ইনফ্রাকশন হয়, চেস্ট পেইন হয়, বুকে ব্যথা হয়, পালপিটেশন হয়, এবং এম্বলিজম হওয়ার একটা চান্স তৈরি হয় এই সমস্ত পালমোনারি এডিমা থেকে। তো রোগী তো অবশ্যই বলবে তার শ্বাসকষ্ট হচ্ছে, তার বুক ধরফর করছে, বুকে ব্যথা হচ্ছে, সে কখনো কখনো রক্ত বেরোচ্ছে, সে কাজকর্ম করতে গেলে এবং এক্সরশন হি অর শি ফিল ডিসনিক। আর আমরা কি পাবো, ফার্স্টে আমরা তার পাস দেখবো, সিস্টেমিক এক্সামিনেশন করে যখন আমরা আসবো তার কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন করতে, তার পাস দেখবো, কখন নর্মাল থাকতে পারে, তবে এএফ বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি, খুব দ্রুত পালস যাচ্ছে, যেটা গোনা যাচ্ছে না, থ্রেডি পালস পাওয়া যাচ্ছে, জেভিপিটা যদি নর্মালি পাই আমরা। ইন্সপেকশন যখন আমরা করবো পেশেন্টটাকে শুয়ে, তখন তার দেখবো যে ভিজিবল কার্ডিয়াক ইম্পালসটা পাওয়া যাবে, এবং এটা মাইট্রাল ইরিয়াতির সম্ভাবনা বেশি। আর প্যালপেশন যখন আমরা করি হাত রেখে অ্যাপেক্স বিটের মধ্যে, আমরা দেখবো অ্যাপেক্স বিটের ট্যাপিং ইন নেচার, কারণ কি আমাদের ফার্স্ট হরসনটা বেড়ে গেছে, মাইট্রাল হচ্ছে আমরা খুব জোরে বাড়িয়ে দিচ্ছি, জোরে আটকাচ্ছে, এই তার শক্ত হয়ে গেছে, তাই এটা আওয়াজটাও বেশি হয় এবং এটার ইম্পালসটাও অনেক বেশি থাকে বলে ট্যাপিং ইন নেচার আমরা একটা পালসেশন পাই, এবং একটা থ্রিল হয়। এই যে থ্রিলটা মানে কি, ব্লাড যে এই যে ভাবটা বন্ধ হচ্ছে, তখন বন্ধ হয় এগেনস্ট ওয়াট, প্রেশার, এবং এই বন্ধ হলে যে তার যে একটা ঝাঁকুনি আছে, এটা কিন্তু পুরো ব্লাডের ভিতরে জমা আছে সেটার মধ্যে দিয়ে পাস করে। যখন আমরা একটা পুকুরের মধ্যে বা পানির মধ্যে ঢিল ছুঁবো, যে ঢেউগুলো ওঠে, দ্যাট ইজ কল রিপল, ওগুলো বিশেষ করে থ্রিল, ওই থ্রিলটাই আমরা অনুভব করি যখন আমরা হাত দিই, এবং এটা পাবো আমরা বেসিক্যালি এপিকাল রিজনে পাবো, এবং ডায়াস্টোলিক থ্রিল পাবো, যখনই ব্লাডটা ফ্লো হবে থ্রিলটা ডায়াস্টোলিকটাই পাই আমরা। হাউ ক্যান বি ডিফারেন্সিয়েট বিটুইন দি সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, আমরা যখন পেশেন্টের কোনো এক্সামিনেশন করবো কার্ডিয়াক সাইডে, তখন আমরা হাত যখন রাখি বেসিক্যালি তখন আমরা একটা আঙ্গুল দিই, ক্যারোটিড দিয়ে দেখার সময় আমরা অস্কার করি বা হাত দিই, যখন কোইনসাইড উইথ দি বিট অর হার্ট সাউন্ড উইথ ফার্স্ট সাউন্ড, দ্যাট ইজ কল্ড সিস্টোলিক। আমার এখানে সাথে যেটা লাগছে, এখানে আমি যেটা পাচ্ছি
এবং আমি শুনতে পাচ্ছি এখানে বা ধরতে পারছি এখানে, সেটা সিস্টলিক। যখন এখানে পাচ্ছি না কিন্তু এখানে ফিল হচ্ছে বা শুনছি, দ্যাট ইজ ডায়াস্টলিক। এবং প্যালপেবল P2 পাই আমরা, অর্থাৎ আমাদের পালমোনারি কম্পোনেন্টটাও এটা খুব বেশি বেড়ে যায় পালমোনারি ভাবটার কারণে, এবং সেখানে তখনই হবে যখন এটা পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে। অর্থাৎ তার নর্মাল যে প্রেশার থাকে 25 মিলিমিটার মার্কারি অলমোস্ট, এটার থেকে বেড়ে যায় 30 বা অনেক আরো বেশি হয়ে যায়। এবং তখন লেফট প্যারাস্টালনা একটা লিফট আপ আমরা পাই। এবং যখন অস্কার করবো, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। অস্কার যখন আমরা করবো, এটা টিপিক্যাল আমরা একটা কথা বলি, আমরা এখন আসছি সেটাতে। ফার্স্ট হার্ট সাউন্ড উইল বি লাউডার সব এরিয়ায়, এবং সেকেন্ড হার্ট সাউন্ড নর্মাল। মনে রাখতে হবে আমরা কিন্তু মারমারটা যখন শুনি তখন কিন্তু সেটা পুরো হার্ট এরিয়াতে বা পুরো প্রিকর্ডিয়ামে শুনি, বাট বলার সময় বলতে হয় বেস্ট হার্ট, সবচেয়ে ভালো কথা শুনতেছি, সেটা গুরুত্বপূর্ণ। এবং ডিজিজ যেখানে যেই ভালভে ডিজিজ ওখানে বেশি শোনা যায়, ঠিক আছে? তাই আমার সব মনে হতে পারে যে আমি এখানে শুনছি ম্যাট্রাল এরিয়াতে একটা মারমার, ওটা কিন্তু এমডিএম, ওটা পাচ্ছি আমি অ্যাওটিকেও বা পালমারিতে পাচ্ছি, তার মানে কি সব জায়গায় কেন শুনবো? আমি শুনছি বিকজ এটা ট্রান্সমিটেড একটা সাউন্ড, বাট বেশি শোনা যায় কোথায়? যেখানে ডিজিজ থাকে সেখানে শোনা যাবে। এক্ষেত্রে আমরা কি জানবো? এখানে মারমারটা খুবই একটা টিপিক্যাল একটা কথা বলতে হয়, যে লো পিচড localized rough rumbling mid diastolic murmur in mitral area, best heard with bell of stethoscope in left lateral position with breath hold on expiration. এই লাইনটা খুব টিপিক্যাল লাইন। যদিও এগুলো কেস জানি না লং কেস এগুলো আসবে কিনা, বাট লেখার সময় যদি আমরা পাই লিখতে পারলে ভালো। আর শর্ট কেস যদি আমরা কখনো পাই ক্লিনিক্যাল এক্সামিনেশনে, যদি এটা বলতে পারি আমরা যে হোয়াট আই হার্ড, এই লাইনটা বলতে পারলে এনাফ, আর কোনো প্রশ্ন এখান থেকে কেউ করবে না। এরপর আমরা আসি ইনভেস্টিগেশনে। ফার্স্ট ইনভেস্টিগেশন উই উইল ডু ইউজুয়ালি চেস্ট এক্স-রে। আমরা এখানে টিপিক্যাল সাইন পাবো, ইউজুয়ালি কার্ডিওমায়োগ্রাফি পেতে পারি, নাও পেতে পারি, বাট এখানে কিছু টিপিক্যাল কিছু সিমটম আমরা কিছু কিছু ফিচার আমরা পাই। ফার্স্ট অফ অল পাচ্ছি আমরা স্ট্রেটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার, অর্থাৎ লেফট হার্ট যে বর্ডারটা আছে এটা সমান লম্বা হয়ে যাচ্ছে। পালমোনারি কোনাসটা হচ্ছে ফুল, এবং অ্যাপেক্সটা হচ্ছে আরবি টাইপ, রাইট ভেন্ট্রিকল টাইপ, অর্থাৎ কনিক্যাল শেপ হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আমরা ডাবল অ্যাপেক্স দেখতে পাচ্ছি, অর্থাৎ রাইট ভেন্ট্রিকলটা যেহেতু এনলার্জ হচ্ছে এবং লেফট ভেন্ট্রিকলটা এনলার্জ হচ্ছে, দুটাই আমাদের এক্সরেতে ধরা পড়ে। এরকম দুটা আমাদের শেপ পাওয়া যায় এক্সরেতে দেখলে, দুটো লাইন দেখা যাচ্ছে। এবং এছাড়া আমরা কিছু আরো পয়েন্ট পাই, এটা জাস্ট বলার জন্য বলে রাখছি আমি, যে কার্লিস বি লাইন, যেটা হরিজন্টাল সেপ্টাল লাইন, এটা খুব জরুরি না। আমাদের মূলত জানতে হবে যে কার্ডিওভাস্কুলার থাকতে পারে তার স্ট্রেটেনিং অফ দ্য লেফট হার্ট বর্ডার, পালমোনারি কোনাস ইজ ফুল, এবং হার্ট মে বি ডাবল অ্যাপেক্স। যখন আমরা ইসিজি করি কি পাবো? নর্মাল পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া পেতে পারি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, পেতে পারি পি মাইট্রালি বা পি পালমোনারি, অর্থাৎ যে পি ওয়েভ থাকে, পি কিউআরএসটি যে পি ওয়েভটা থাকে এম শেপড, তাই বলা হয় পি এটা মাইট্রালি। আর এটা হবে মূলত পি ওয়েভটা হয়ে যাচ্ছে 0.11 সেকেন্ডের চেয়ে বেশি। আর পি পালমোনারি হচ্ছে কি মূলত রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফির ক্ষেত্রে হয়, এটা ডিউ টু লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফির জন্য হতে পারে। কিন্তু আমাদের কনফার্মেটরি কিভাবে করতে পারবো? বাই ডুইং ইকোকার্ডিওগ্রাম। আমি গত ক্লাসে বলেছিলাম ইকোকার্ডিওগ্রাম হয় 3 ভাবে করা যায়, একটা হচ্ছে 2D এম মোড, আর একটা হচ্ছে কি ডপলার, কালার ডপলার। ডপলার কিন্তু একটা লোকের নাম, বিজ্ঞানীর নাম। 2Dটা হচ্ছে মূলত আমরা একটা হার্টের চেম্বারের শেপ সাইজটা দেখি, অর্থাৎ তার যে LA RA RB RA LB ওগুলো সাইজ কেমন আছে, তার ভালভের এরিয়া কেমন আছে, তার অন্যান্য সেপ্টামগুলো কেমন আছে, আমাদের অ্যানাটমিক্যাল একটা পয়েন্ট। এবার আসে এম মোড, মোশন মোড, যখন তার হার্টবিট করছে মোশনে তার ওয়ালগুলো অ্যাকাইনেশিয়া হয়, হাইপোকাইনেশিয়া হয় না নর্মাল থাকে, আর যে ভালভগুলো আছে এগুলো কেমন ভাবে বন্ধ হচ্ছে বা খোলা হচ্ছে, ক্লোজার ঠিক আছে কিনা, এটা মোশনটা আমরা দেখতে পারি এম মোডে। এরপর আসে ডুপ্লেক্স বা ডপলার মোড, ওখানে গেলে আমরা মূলত ব্লাড ফ্লোটা দেখতে পাচ্ছি।
অর্থাৎ ব্লাড ফ্লো হওয়া হচ্ছে ইন ডিরেকশন, এখানে সেটা মিক্স হয় কিনা, লাল নীল, লালটা হচ্ছে আর্টেরিয়াল, আরটা হচ্ছে ভেনাস, মিক্স আপ হচ্ছে কিনা এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এটা দ্বারাই আমরা বুঝতে পারি তার মাইট্রাল ভালভটা তার যে স্টেনোসিস হয়ে গেছে এটা কেমন স্টেনোসিস হলো, খুব খুব কি ন্যারো হয়ে গেছে না কেমন অবস্থা আছে, স্টেনোসিসটার লেভেলটা কেমন, তার পর্যায়টা কেমন, গ্রেডিয়েন্ট কেমন, সব বুঝতে পারি আমরা উইথ দিস ডপলার। এবং এখানে আমি আবার বলেছি যে আমরা বেসিক্যালি ভালভের মরফোলজি, প্লায়াবিলিটি এগুলো দেখব, এছাড়া ক্লাসিফিকেশনটা পাওয়া যায়। কি কি ডিফারেন্ট ডায়াগনোসিস রয়ে গেছে, ডিডি কি কি বলতে পারবো, দুটো, একটা থেকে ট্রাইকাসপিড স্টেনোসিস, এটা আমরা পাই, এখানে আমরা পাবো মিডগাস্ট্রিক মারমার, কিন্তু এখানে এটা পাবো প্যারাস্টেনাল এরিয়া, নট ইন দি ম্যাট্রাল এরিয়া। আচ্ছা, এসব এলেমেক্সোমা, এলেমেক্সোমা হচ্ছে কি এক ধরনের কার্ডিয়াক টিউমার, যেটা বেসিক্যালি লেফট অ্যাট্রিয়ামে সবচেয়ে বেশি থাকে। যখন এটা একটা কি বলবো, আঙ্গুর ফল যেমন হয়, যে আঙ্গুরের বোটা যেমন থাকে, ফলটা ঝুলে থাকে, যখনই এবং সেটা ঝুলে থাকে কোথায়, ইনসাইড দ্য হার্ট চেম্বার, এবং ভালভ যখন খুলে সেটা এলে থেকে প্রোট্রুড করে ভালভ দিয়ে এলভির দিকে, ভালভটা বন্ধ হয় সেটা ব্যাক ফ্লো করে আসে। তো ওটা যখন ভালভটার ভিতরে ঢুকে যায় তখন ব্লাড ফ্লো কমে যায়, তো এটা একটা তার চেঞ্জ হয় এবং তখন মারমারটা চেঞ্জ হয়। এই এমডি ট্রাইকাসপিড স্টেনোসিস বা লেফট অ্যাট্রিয়াম এক্সোমাটা হচ্ছে কি আমাদের ডিডি, বেসিক্যালি এটা আমরা পাই ইন কেস অফ দিস ডিজিজ। আর আমরা যদি এখন বলতে চাই যে মাইট্রাল স্টেনোসিস ভাগ করি, আমরা তিন ভাগে ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। মাইল্ডটা হচ্ছে গিয়ে যখন মাইট্রাল ভালভ এরিয়ার যে তার যে এরিয়া থাকবে লেস দেন 1.5 সেন্টিমিটার স্কোয়ার, 1.5 সেন্টিমিটারের চেয়ে কম যদি হয় তারটা এটা হচ্ছে মাইল্ড। যখন হয় মডারেট এটা 1 থেকে 1.5 থাকে, ঠিক আছে। আর যখন হয় সিভিয়ার তখন হচ্ছে গিয়ে 1-এর নিচে, অর্থাৎ আরো ছোট হয়ে গেছে। মাইল্ডটা 1.5-এর বেশি, মডারেটটা হচ্ছে কি 1 থেকে 1.5, সিভিয়ার হচ্ছে কি 1-এরও কম, এবং আমরা বলছি ক্রিটিক্যাল আছে, অর্থাৎ তার যে এরিয়াটা ভালো, এরিয়াটা 0.8 সেন্টিমিটার নিচে চলে গেলে আমাদের ক্রিটিক্যাল স্টেনোসিস, এটা খুবই সিভিয়ার একটা সিমটম, সিভিয়ার একটা ডিজিজ নিয়ে রোগী আসে, তখন সার্জারিটা হয়ে যায় অ্যামিনেবল। এছাড়া আমরা প্রেশার গ্রেডিয়েন্ট দেখি, অর্থাৎ ভালভের দিয়ে ব্লাড ফ্লোটার যে প্রেশারটা কেমন আছে। মাইলের ক্ষেত্রে কমই থাকবে 5 মিলিমিটার মার্কারি, আর যখন থাকে যে 5 to 10 থাকছে আমার মডারেটের ক্ষেত্রে, ইন কেসে সিভিয়ার এটা হচ্ছে গিয়ে মোর দেন 10। হ্যালো, পরে কথা বলছি, ক্লাসে আছি। এরপরে আমরা আসি পালমোনারি আর্টারি সিস্টোলিক প্রেশার, পিএএসপি, অর্থাৎ পালমোনারি যে আর্টারি আছে তার প্রেশার কেমন থাকে, এটা পালমোনারি হাইপারটেনশনের দিকে যাচ্ছে কিনা সেটা বুঝতে পারি আমরা। নর্মাল রেঞ্জ থাকে বিলো 25 বলেছি মিলিমিটার মার্কারি, মাইলের ক্ষেত্রে 25 থেকে 30, মডারেটের ক্ষেত্রে 30 থেকে 50, আর বেশি হলে 50 মিলিমিটার মার্কারি হচ্ছে কি আমাদের পিএসপি। তো এই তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এটা ভাগ করার সুবিধা হচ্ছে গিয়ে সার্জারি করা যাবে কি যাবে না এটা ডিসিশন নেওয়া যায়, এবং এটা ভাগ করার প্রক্রিয়াটা বেসিক্যালি আমরা ইকোকার্ডিওগ্রাম দিয়েই এটাকে আমরা ভেরিফাই করি, পাশাপাশি কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা হয়, সেটা পরে বলবো। আমি একটা রোগী ম্যাট্রিসিস পেলাম, তার কি কি কমপ্লিকেশন হতে পারে, অর্থাৎ আমি তার এই সার্জারি করলাম না, বা সে অপারেশন করছে না, করা যাচ্ছে না, করলো না, হোয়াট ইজ নেচার হিস্ট্রি। এটা থেকে অ্যাওর্টিক স্টেনোসিস, অর্থাৎ এই ম্যাট্রাল স্টেনোসিস থেকে অ্যাওর্টাটাও নষ্ট হয়ে যেতে পারে, অ্যাওর্টা ভালভটা, অ্যাওর্টিক ভালভ নষ্ট হয়ে যেতে পারে। পালমোনারি এডিমা তো হচ্ছেই, আমি আগে বলেছি। এছাড়া পালমোনারি হাইপারটেনশন বেড়ে যেতে পারে, হয়ে যেতে পারে, লেফট অ্যাট্রিয়ামে থ্রম্বোসিস বা থ্রম্বাস জমা হতে পারে। কেন? এই যে ব্লাডগুলো জমা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে বেশি বেশি করে ক্লট হয়ে যায়, থ্রম্বাস হয়ে যায়, সে ডিসলাস হয়ে
লাংস চলে আসে, ইট মে কজ পালমোনারি এম্বলিজম, চলে যেতে পারে ব্রেনের মধ্যে। এছাড়া হতে পারে হিমোপ্টাইসিস। আরেকটা আছে, এটা অত জরুরি না, অর্ডনার সিনড্রোম। এটা ইনক্রিজ এলে প্রেশারটা লেফট এলে প্রেশার লেফট এটা আসে, এবং যখন এটা যে আমাদের লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে সেটাতে প্রেশার দেয়, তখন তার এটা ভয়েসটা হর্সনেস হয়ে যায়। এটা খুবই একটা অ্যাটিপিক্যাল দিয়ে, ওটা লাগবে না। ডিসফিজিয়া অংশ হতে পারে, তাই ইসিবির কাছে চাপ করে ডিউ টু ইনক্রিজ সাইজ অফ দি এলএ। তবে আমাদের মধ্যে মনে রাখতে হবে আর্টেরিক স্টেনোসিস, মনে রাখতে হবে পালমোনারি এডিমা, মনে রাখতে হবে আমাদের হেমোপ্টাইসিস এবং থ্রম্বাস। আরেকটা টার্ম জেনে রাখি, লুটেনবেকার সিনড্রোম। এটা একটা সিনড্রোম যেখানে mitral stenosis is associated with ASD। দ্য পেশেন্টের mitral stenosis আছে এবং তার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট পাওয়া যায়। এছাড়া পড়বো না, আমরা চলে আসি ম্যানেজমেন্টে। এটা লাগবে না, এটা বেসিক্যালি সার্জিক্যাল স্টেপ, এটা ফর দ্য পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টস, এটা আপাতত এখানে দরকার নেই। এখানে আমরা কিছু কথা বলে যেতে চাই যে ট্রিটমেন্টটা কি, কখন আমি ট্রিটমেন্ট করব। যখনই পেশেন্টের সিমটমগুলো থাকবে অনেক বেশি, সেটা আমরা যখন ইকোকার্ডিওগ্রাম করে দেখবো তার প্রসেসটা সিভিয়ার হয়ে গেছে, সার্জারি ইজ নিডেড। কোনো ওষুধ দিয়ে কিন্তু এই মেডিসিনটা দিয়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হবে না। ওষুধ দিয়ে we can cure the symptoms only, but we cannot cure the patient. পেশেন্ট কিওর করার সুযোগই নেই, সার্জারি ইজ দ্য অনলি ওয়ে। প্রশ্ন হচ্ছে গিয়ে এখন সার্জারি কখন করব, বা সার্জারি করার সময় কোন ভালভ আমরা ইউজ করব, মেকানিক্যাল অথবা বায়োপ্রস্থেটিক, ঠিক আছে, ওটার প্রশ্নটা এখানে চলে আসে। এবং পাশাপাশি তার যে অন্যান্য হার্টের চেম্বারগুলো কি অবস্থা সেটা আমাদেরকে কিছু করতে হবে কিনা ওটা আমাদের দেখতে হয়। ওটার জন্য সার্জারিটা আমাদের একটা ইন্ডিকেশন। এখানে আমরা একটু চলে আসি, ইন্ডিকেশন চলে আসবো একটু পরেই, যে কখন আমরা মাইট্রাল ভালভটাকে আমরা বদলিয়ে দিব ইন কেস অফ মাইট্রাল স্টেনোসিস। এটা একটু মুখস্থ করার ব্যাপার আছে, আমি বলে যাচ্ছি যে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশনের যে একটা ক্লাসিফিকেশন আছে, তার গ্রেড 3-4 যখন পড়ে যায় রোগীটা মডারেট টু সিভিয়ার, যখন তার ভালভ এরিয়া 1.5 সেন্টিমিটার হয়ে যায় তখন, বা 1 সেন্টিমিটার নিচে চলে গেলেও তখন ফেইল্ড পিটিএমসি। আমরা ভালভের যে কমিশনের ফুশন ছিল ওটাকে আমরা খোঁজার চেষ্টা করেছি পিটিএমসি দিয়ে, পারকিউটেনিয়াস ট্রান্সথোরাসিক মাইট্রাল ট্রান্সমাইট্রাল কমিশনেটমি। যখনই আমরা সেটা করতে চাচ্ছি তখন এটা হচ্ছে না, ফেল হয়ে গেছে তখন, অথবা তার থ্রম্বাস আছে, তার মাইট্রাল রিগারেশনের সঙ্গে সঙ্গে আছে, সাবভালভুলার চেঞ্জ আছে, মাইট্রাল ভালভটা ক্যালসিফাই হয়ে গেছে, অথবা তার মাইট্রাল স্টেনোসিসের সাথে অন্য কার্ডিয়াক ডিজিজ আছে যেমন এএসডি, বা তার আছে তাকে বলা হয় যে তার করোনারি সিনড্রোম আছে, অর্থাৎ তার সিঙ্গেল ভালভ ডিজিজ, সিঙ্গেল ভেসেল ডিজিজ, ডাবল ভেসেল ডিজিজ, ওগুলো আছে। তো আমাদের একই সাথে দুটো অপারেশন করতে হবে, তখন আমরা মাইট্রাল স্টেনোসিসের ক্ষেত্রে সার্জারিটাকে চুজ করি। আমি একটু গ্রস কথা বলে দিই যে কোন সময় আমরা এই ভালভটাকে ভালভ লাগাবো। যদি ইয়াং পেশেন্ট হয় যার এজ বিলো 25 বা বিলো 40 বা 25 to 40 মধ্যে যদি করি, এদের ক্ষেত্রে আমরা সাধারণত টিস্যু ভালভ দিই, আর যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা দিচ্ছি মেটালিক ভালভ। আমরা চলে আসি এখন মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে। মাইট্রাল রিগার্জিটেশনটা হচ্ছে গিয়ে আমরা আগে বলেছি যে এখানে লিফলেটটা মূলত ডোম শেপড হয়ে যাচ্ছে, শুরু হয়ে যায় না, তার রিংটা হয়েছে বড়, যার জন্য তার ভালভগুলো ঠিকমতো আটকায় না, ব্লাড ফ্লোটা একদিকে আর হয় না, লেফট অ্যাট্রিয়াল থেকে ভেন্ট্রিকেল না গিয়ে সে ব্যাক ফ্লো করে যাচ্ছে, ব্যাক ফ্লো হয়ে মিক্স হয়ে যাচ্ছে, তাই ইটস কল্ড রিগার্জিটেশন। এবং এখানে মনে রাখতে হবে এটা এই ডিজিজটা কিন্তু ইউজুয়ালি ইট মাইট বি অ্যাসিম্পটোম্যাটিক ফর সেভারাল ইয়ার্স। রোগী অনেক বছর বলবে যে আমার কোনো রোগই নাই, আমি ভালো ছিলাম। আশেপাশে ফ্যাটিক হয়ে যায়, ফ্যাটিক পেশা হয়ে যাবে, মেবি ডিসনিক। এবং এখানে একটা কথা আছে, রাত্রেবেলা রোগী যখন শুবে সে শুতে পারবে না, তার শ্বাসকষ্ট হবে। কেন? বিকজ অফ পালমোনারি এডিমা। আমি আগে বলেছি তার এলভি থেকে ব্লাড এলএতে আসছে, এলএ থেকে ব্লাড চলে যাচ্ছে লাংসের মধ্যে, লাংসের ব্লাডটা ফিল্ড আপ হয়ে গেছে, 4 লাংস ইজ ফিল্ড আপ উইথ ফ্লুইড।
এবং সেখানে ক্যাপিলারি এক্সচেঞ্জে হয়, অক্সিজেনেশন হচ্ছে না অ্যালভিওলার মধ্যে, তখন রোগীটার অক্সিজেনের ডিমান্ড ফুলফিল হচ্ছে না। সে যখন শোয় তখন পুরো লাংটার ভিতরে শুয়ে গেলে প্রসারের কারণে ব্লাডটা পুরো বা ফ্লুইডটা পুরো লাংসের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন তার অক্সিজেন লেভেলটা কমে আসে, তখন তার শ্বাসকষ্ট শুরু হয়, তখন সে উঠে বসে থাকে, সে বসে বসে ঘুমাতে পছন্দ করে। তাই এটাকে বলা হয় পার অক্সিজেনাল নকটার্নাল ডিসনিয়া। রোগী কি সিমটম হয়ে গেল, সাইন কি পাবো? পাঁচটা নর্মাল থাকবে, মেবি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, জেবিপি এখানে হবে রেইজড ডিউ টু পালমোনারি হাইপারটেনশন। আমরা যখন এক্সপ্রেশন করবো তখন তেমন কিছু পাবো না জায়গায়। পালপেশন আগে ছিল ট্যাপিং এবং থ্রাস্টিং হার্টবিট, কারণ এখানে হার্টবিট এলবিটা বড় হয়ে গেছে, এবং থ্রিটা হবে সিস্টলিক, আগে ছিল ডায়াস্টলিক। পালমোনারি হাইপারটেনশন থাকবে এখানে। অনেক সময় আমার এপিগ্যাস্ট্রামে দেখবো পালস পাওয়া যাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড পালমোনারি হাইপারটেনশন। এখানে আমাদের আরভিটা বড় হয়ে যায়, রাইট ভেন্ট্রিকলটা বড় হয়ে যাচ্ছে। অস্কালটেশন আগে ছিল ফার্স্ট সাউন্ড লাউডার, এখানে ফার্স্ট সাউন্ড সফট, কারণ আমার মনে রাখতে হবে লিফলেটটা কিন্তু লাগছে না। আগে ছিল স্টেনোসিস, শুরু হয়ে গেছে, লিফলেটটা বাড়ি খাচ্ছে জোরে জোরে, শক্ত হয়ে গেছে, ক্যালসিফাইড হয়ে গেছে, তাই আওয়াজটাও হচ্ছে লাউডার। কিন্তু এখানে আমার ভাবটা ঠিকমতো আটকাচ্ছেই না, বন্ধই হচ্ছে না, তাই তার আওয়াজটাও ঢিলা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তাই সফট একটা হার্ড সাউন্ড আমরা পাই। সেকেন্ড হার্ড সাউন্ড নর্মাল। আগে ছিল মারমার, মিড ডাস্টিক মারমার, এখানে প্যানসিস্টলিক মারমার। আগে ছিল লো পিচ রাফ রামলিং, একটা অনেক সুন্দর কথা ছিল, এখানে সেটা লাগবে না। বেসিক্যালি প্যানসিস্টলিক মারমার, ইট মাইট রেডিয়েট ইন দি এক্সিলাতে, লেফট এক্সিলাতে আমরা শুনতে পারি সিস্টলিক মারমারটা। আগের এক্সে ছিল কার্ডিওমেগালি, এখানেও তাই। ওখানে ছিল লেফট হার্ট ওয়াটার স্ট্রেটেনিং হবে, এখানেও তাই। আগে ছিল আরবি টাইপ অ্যাপেক্স, এখানে হবে এলবি টাইপ অ্যাপেক্স। ইসিজিটা অলমোস্ট সেম, খুব একটা চেঞ্জ নাই, নর্মাল পাওয়ার সম্ভাবনা বেশি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাওয়া যেতে পারে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমরা পাই। ইকোতে আমরা আগের মধ্যে বলবো, ইকো ইজ দিয়ে আমাদের, ইকোটা হচ্ছে আমাদের কনফার্মেশন একটা টুল। ইকোর মধ্যে 2D এমোড এবং ডপলারের মাধ্যমে বুঝতে পারি আমরা যে এই রোগটার কি পর্যায়ে আছে, রোগটা কি অবস্থা আছে, হার্টের চেম্বারে কি অবস্থা, এবং আমাদের সার্জারিক্যাল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এছাড়া আমাদের আগে ছিল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ছিল আমাদের ট্রাক্টাল স্টেনোসিস এবং আমাদের ছিল এলিমেক্সামা, এখানে হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস এবং হচ্ছে গিয়ে বিএসডি। এমআর টাইপ আমরা আগে পড়েছি মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবং আমরা একটা পড়েছিলাম যে তার পেশেন্টের অ্যাকিউট এবং কনজেনিটাল। এখানে একটু ভাগ আছে, অ্যাকিউট এবং ক্রনিক আছে। অ্যাকিউটটা হচ্ছে গিয়ে পেশেন্টের তার অ্যাকিউট করোনারি সিনড্রোম আছে, তার অ্যাকিউট এমআই হলো, সিভিয়ার এমআই হলো, তার হার্টের রক্ত চলাচল নষ্ট হয়ে গেল, হার্টের মাসেলগুলো ইনফ্রাকশন হলো, ডিজিজ হলো। মাসেল যখন নষ্ট হয়ে যায় তখন তার অ্যানুলার, যেটা মাসেলের ভিতরে অ্যানুলাসটা আছে, ভালভের রিংগুলো আছে, সেগুলো ঢিলা হয়ে যায়, ব্লাড ফ্লো নষ্ট হয়ে যায়, সেগুলো মরে যায়। তখন সেগুলো ঢিলা হয়ে গেলে কি হবে, সেই ভালভের যে এরিয়া নষ্ট হয়ে যায়, তখন তার লিফলেটগুলো বন্ধ আর হয় না, অ্যাকিউটের ক্ষেত্রে। কখনো কখনো রাপচার হয়, করেনারি রাপচার হয়ে যায়, এটা সিভিয়ার ক্ষেত্রে হয়। আর ক্রনিক হচ্ছে কি রিউমাটিক হার্ট ডিজিজ, এটা কমন একটা টার্ম আমাদের হার্টের ডিজিজের মধ্যে, কজের মধ্যে রিউমাটিক হার্ট ডিজিজ কমন। এছাড়া কেন এটা হচ্ছে, আগে ছিল যে লেফট ভার্টিক্যাল থেকে ব্লাড ফ্লো বেড়ে অ্যাট্রিয়ামে, ওখান থেকে ব্লাড ফ্লো বেড়ে ব্যাক ফ্লো ইন দি লাং, ওখান থেকে ব্যাক ফ্লো হয় আরভিতে। এখানে কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকলটা ওভারলোড হচ্ছে, ব্লাডটা ব্যাক করতে পারছে না এলভিতে, তাই আমাদের এলভিটা বড় হয়ে যায়, দ্যাট ইজ কল্ড এলভি টাইপ অফ অ্যাপেক্স। এবং এটা ইনিশিয়ালি বড় হতে থাকে, তার সময় এটা বড় হতে হতে ব্যাক ফ্লো করে এলভিতেই যায়, এলভি থেকে আবার হার্টে যায়, তবে এটা অনেক লম্বা প্রসেস এটা হয়। এমএস বা ম্যাক্রোস্টেনোসিস যত সহজে এটা হচ্ছে এলভি থেকে ব্যাক ফ্লো এলএতে গিয়ে লাগছে, কিন্তু এমআরএ অনেক সময় নেয়, কারণ এমআরএর মধ্যে ব্লাড কিন্তু আর ব্যাক ফ্লো সহজে যাচ্ছে না এলএতে, বেসিক্যালি ব্লাড জমা হচ্ছে একটু একটু করে এলভিতে, জমা হতে 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 এক সময় সেটা যখন অনেক বেশি ওভারলোড হয়ে যাচ্ছে তখনই সে ব্যাক করে চলে যায় এলএতে।
আগের মতোই এখানে আমরা ইকোকার্ডিওগ্রামের দিয়ে ভাগ করতে পারি আমাদের এই ডিজিজ এই সিস্টেমটাকে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখানে আমাদের এখানে একটু ভিন্ন ব্যাপার আসবে, যেহেতু এটা রিগার্জিটেশন, ব্লাড যে আসা যাওয়াটা রিগার্জিটেশন হচ্ছে, যে এরিয়াটা আমরা দেখি, অর্থাৎ যে ব্লাড যে মিক্স হচ্ছে তার মিক্সিং এরিয়াটা দেখে আমরা এটার সিভিয়ারিটিটা নির্ণয় করতে পারি। এটা আমরা খুব একটা জোর দিচ্ছি না, আমরা বলে যাই যে এরিয়াটা যদি তার হয় 20%-এর কম মাইল্ড, 20-40%-এর বেশি হলে এটা হয় মডারেট, আর মোর দেন 40 হলে হয় সিভিয়ার। আর রিগার্জিটেশন ভলিউমটা এটা বেশি জরুরি, ভেনা কন্ট্রাক্টটা দরকার নেই। রিগার্জিটেশন ভলিউমটা 30 mm নিচে হলে মাইল্ড, 30 to 60 মিলিমিটার হলে গিয়ে মডারেট, মানে 60 হলে গিয়ে এটা সিভিয়ার। এটা কোনো দরকারই নাই। এছাড়া ইকো দিয়ে বুঝতে পারি, আমি বলেছি। এখন আমরা কখন সার্জারিটা করবো, এবং ট্রিটমেন্টটা কিন্তু সার্জারি। আমি আবার বলি, মাইট্রাল স্টেনোসিস বা রিগার্জিটেশন যাই পড়ি না কেন, সার্জারি ছাড়া কোনো বিকল্প নাই। ওষুধ দিয়ে শুধুমাত্র সিমটমটাকে কমাতে পারবো, কিন্তু আমরা ডিজিজ প্রসেসটাকে থামাতে পারবো না। আমাদের ডিজিজ প্রসেস থামাতে গেলে অবশ্যই সার্জারি করতে হবে, ভাল্ব রিপ্লেস করতে হবে, ভাল্ব চেঞ্জ করতে হবে। কে বলতে পারেন যে ভাল্ব রিপেয়ার করা যায় না? ইন কেস অফ মাইট্রাল রিগার্জিটেশন ভাল্ব রিপেয়ার করার একটা চান্স আছে। লিফলেটটাকে আমরা বড় হয়ে গেছে ছোট করে দিতে পারি বাই প্লাকেশন। অ্যানুলাস রিংটাকে বড় হয়ে গেছে, এটাকে আমরা সেলাই করে ছোট করতে পারি, রিং বসিয়ে দিতে পারি। কিন্তু এগুলো ডেলিকেট সার্জারি, এবং এগুলো করে সবসময় ভালো ফল না পাওয়া যেতে পারে। যদিও বলা হয় নেটিভ ভাল্বটাকে আমরা রিপেয়ার করতে পারলে পেশেন্টের পরবর্তী আউটকামটা অনেক ভালো হয় বা তার লংজিভিটি বেড়ে যায়, কিন্তু এগুলো দেখা যায় অনেক সময় পেশেন্ট, সেক্ষেত্রে পেশেন্ট ক্যান অ্যাফোর্ড দিস সার্জারি অ্যাগেইন। কারণ মনে রাখতে হবে যে পেশেন্টটা কিন্তু একবার যখন ভাল্বটা বসাচ্ছি অনেক টাকা খরচ করে, পরবর্তীতে বা রিপেয়ার করে দিচ্ছি অনেক টাকা খরচ করে, পরবর্তীতে যখন দেখা যায় যে তা আবার লাগবে, দে ক্যান অ্যাফোর্ড দ্য সার্জারি। তো ইন্ডিকেশন হচ্ছে গিয়ে সে আগের মতোই নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাসিফিকেশন 3-4, এগুলো হচ্ছে গিয়ে আমাদের এমআর এর ক্লাসিফিকেশন। অ্যাসিম্পটোম্যাটিক, তার এলভি ডিসফাংশন রয়ে গেছে, তার অ্যাকিউট এমআর আছে উইথ কনজেস্টিভ হার্ট ফেলিউর, তার কোনো কারণে তার সিবিজি করতে হবে, অর্থাৎ করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং করতে হবে, এবং তখন আমাদের এই এই সাথে এমআরটা আছে, এমআরটাকে আমরা অ্যাড্রেস করি। এছাড়া ইনফেক্টিভ এন্ডোকার্ডিয়াল সেপসিস, সেকেন্ডারি মাইট্রাল রিগার্জিটেশন ডিউ টু সিভিয়ার এলভি ডিসফাংশন, এগুলো যখন হবে তখন আমরা এই সার্জারিগুলো করবো। বড় কমপ্লিকেশনস আগের মতোই, অ্যাকিউট এলভি হতে পারে, এটা হতে পারে তার থ্রম্বোএম্বোলিজম, হতে পারে অ্যারিথমিয়া, হতে পারে কনজেস্টিভ হার্ট ফেলিউর। এটা ছিল আমাদের মূলত মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিসের কথা। জোন্স ক্রাইটেরিয়া বা ডিউ ক্রাইটেরিয়া কোনো দরকার নেই। এরপরে চলে আসি আমরা একটা ভালভের কথা, যেটা ইজ কল্ড অ্যাওর্টিক স্টেনোসিস। অ্যাওর্টিক স্টেনোসিসটা আগের মতোই, এখানে দুটো ভাগ করবো আমরা এটার ক্লাসিফিকেশনে, এটা কনজেনিটাল বা অ্যাকোয়ার্ড। কনজেনিটালটা মূলত এখানে তার ভালভটা জন্মের থেকে থাকবে বাইকাসপিড, তিনটা ভালভের জায়গায় থাকবে দুটো ভালভ, রিফ্লেক্স থাকবে দুটো, তার ভালভ ক্যালসিফাইড। ইন অ্যাকোয়ার্ড কেস আবারও আসবে রিউমাটিক হার্ট ডিজিজ, এছাড়া তার কোনো কারণে সেনাল অ্যাট্রফি হচ্ছে, বয়সের কারণে এই অ্যাওয়ার্ডটার মধ্যে ক্যালসিফিকেশন হয়ে জায়গাটা ছোট হয়ে যায়, ন্যারো হয়ে যায়, স্টেনোসিস হয়ে যাচ্ছে। তো তখন কি হচ্ছে, এখানে কিন্তু অ্যাওয়ার্ডটার মধ্যে ব্লাড, অ্যাওয়ার্ডটার থেকে ব্লাডটা, আমি হার্ট থেকে ব্লাডটা বেড়ে অ্যাওয়ার্ডে যেতে পারছে না। ইন কেস অফ অ্যাওর্টিক স্টেনোসিস ইনক্রিজ এলভি প্রেশার, এখন ব্যাক হয়ে যাচ্ছে এলভিতে, এলভি প্রেশার বেড়ে গিয়ে তখন ইট মাইট রাইজ বিয়ন্ড অ্যাওর্টিক প্রেশার, এবং তাতে এলভিটা বড় হয়ে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকলটা বড় হয়ে যাচ্ছে তার ব্লাড জমতে জমতে, তখন এটা কমপ্লাস করতে গিয়ে হয়ে যাচ্ছে মোটা, থিক হয়ে যায়। কারণ তাকে যেহেতু ব্লাড বেশি জমা হচ্ছে, তাকে আরো মাসকুলার হতে হয়, তো পাম্প আউট দ্য হোল ব্লাড ইন দি হোল বডি। তখন তার এক সময় দেখা যায় যে এই সে শক্ত বড় মোটা হচ্ছে এলভিটা, মাসেলটা, কিন্তু এক সময় সেটা দিয়েও সে পুরো ব্লাডটাকে পাম্প করতে পারে না, তো সে ফেল করে, ইম্পেয়ার্ড হয়, তখন এলভিটা আরো খারাপ হয়ে যায়। এবং এখানে কি হবে,
যেহেতু ঠিক হয়ে গেছে আমার নেট ভেন্ট্রিকলটা, মোটা হয়ে গেছে, এখানে কিন্তু মায়োকার্ডিয়ামটাও ঠিক হয়ে যাওয়ার কারণে তার মাংসপেশির মধ্যে ব্লাডটা দরকার হচ্ছে বেশি ফর সার্ভাইভাল। তার অক্সিজেন ডিমান্ডটা বেড়ে গেছে, কিন্তু এই ডিমান্ডটা ফুলফিল করার জন্য তার করোনারি ফ্লোটাও বাড়া উচিত, করোনারি ভেসেল থেকে ব্লাড বেশি আসা উচিত। সেটা কোনো কারণে ইম্পেয়ার হতে পারে, তখন পেশেন্ট ফিল করে হার্ট পেইন। ডিমান্ড সাপ্লাইয়ের একটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। আমার হার্ট মাসেল ঠিক হয়ে গেছে, ভেন্ট্রিকলটা, I need more blood to give energy to the muscle. I need more blood, but bloodটা দিবে কে? করোনারি ভেসেল। সেটা স্টেনোসিস বা হার্ট মাসে বড় হয়ে গেছে, চাপ দিচ্ছে করোনারি ভেসেলসের উপরে, সেটা চিকন হয়ে গেছে, সে আর ব্লাড দিতে পারছে না, ডিমান্ড সাপ্লাইটা মিসম্যাচ হচ্ছে। আলটিমেটলি কি হয়? এলভিটা মরে যায়, নষ্ট হয়ে যায়, বিকামস ডিসফাংশনস। তখন এই পুরো এলভিটাই ঢিলা হয়ে যায়, ডাইলেট হয়ে পড়ে, এবং তখন এলভিটা ফেল করে। সিমটম কি নিয়ে আসবে? আগের মতোই একই কথাই, এটা প্রোগ্রেসিভ ডিজিজ, এটা একদিনই হয় না, ইট টেক ইয়ার্স টু গ্রো। ইউজুয়ালি অ্যাসিম্পটোম্যাটিক, পরে এটা সিমটম নিয়ে আসে। কি সিমটম মানে? তিনটা: অ্যানজাইনা, সিনকোপ এবং ডিসনিয়া। কেন অ্যানজাইনা আমি বলেছি, তার মাসলে ভেন্ট্রিকুলার মাসলটা মোটা হয়ে গেছে, তার দরকার অনেক অক্সিজেন, অনেক ব্লাড দরকার, দিবে কে? দিবে করোনারি ভেসেল। সেই করোনারি ভেসেলটা ন্যারো হয়ে গেছে, বিকজ এই মাসেলটাই তাকে চেপে ফেলছে, তাই ডিমান্ড সাপ্লাই একটা মিসম্যাচ, তাই তার হার্ট ক্রাইস ফর ব্লাড, ফর অক্সিজেন, তখন এনজাইনা হয় সিনকোপ। যেহেতু তার এই যে ডিউ টু অন এক্সারশন, খুব আমরা কাজ করছি, তার কিন্তু কারেক্ট আপনার ফিক্সড, আমার অ্যাওর্টার স্টেনোসিস হয়ে গেছে, চিকন হয়ে গেছে ভালভটা, ব্লাডটা বেরোচ্ছে না এলভি থেকে ইন দি হার্ট, ইন দি হোল বডি, কিন্তু আমার ব্লাড দরকার বেশি, তাই সিনকোপ হয়, পেশেন্ট অজ্ঞান হয়ে পড়ে। এছাড়া ডিসনিয়া হয়, আমি আগে বলেছি তার লাংটা সোয়েল আপ হয়ে গেছে, ফ্লুইড দিয়ে, ব্লাড দিয়ে, তার অক্সিজেশন কমে গেছে, তাই সে যখন অত শোয় বা কাজকর্ম করে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। আমরা যখন পেশেন্টের পালস দেখবো, এখানে একটু বিষয় কথা আছে এই পালসের ক্ষেত্রে, স্লো ভলিউম পালস, লো ভলিউম পালস পাই আমরা, অর্থাৎ যেহেতু ব্লাড ফ্লো কমে গেছে, পালসটাও থ্রিডি হয়ে যায়, কমে যায়। জিবিপি নর্মাল থাকে, ব্লাড প্রেশার থাকে নর্মাল বা কমেও যায়, এবং আমরা যখন ইন্সপেকশন করবো ভিজিবল একটা ইম্পালস পাচ্ছি। অন পালপেশন মধ্যে পাচ্ছি আমরা, যখন আমরা হার্টটাকে ফিল করবো, হিভিং অ্যাপেক্স বিট পাবো, ট্যাপিং থ্রাস্টিং না, হিভিং, অর্থাৎ ঘুষি মারছে। কারণ কি? তার এলভিটা অনেক বড় হয়ে গেছে, এখন আমরা জানি এলভিটা হাইপারট্রফি হয়ে গেছে, তাই তার যে হার্ট যে ব্লাড ফ্লোর যে ধাক্কাটা, ওটা বেশ মনে হচ্ছে ঘুষি মারছে কেউ এভাবে করে হাতের মধ্যে। ফিল পাবো আমরা, এটা পাবো নেকের মধ্যে, বিকজ অ্যাওর্টিক স্টেনোসিস, এটা অ্যাওর্টার যে পালসেশনটা চলে আসে উপরের দিকে, নেকে চলে আসে। অন অস্কারটেশন আমরা ফার্স্ট হার্ট সাউন্ড উইল বি নর্মাল, সেকেন্ড হার্ট সাউন্ডে পাবো সফট, এবং অ্যাওর্টিক কম্পোনেন্ট পাবো নর্মাল। মারমারটা কি হবে? মারমারটা হবে হার্শ ইজেকশন, সিস্টোলিক মারমার। যেহেতু তার সিস্টল যখন দিবে, ব্লাড ফ্লোটা হচ্ছে না বেশি ডিউ টু স্টেনোসিস, তখন ব্লাডটা রাশ করে খুব দ্রুত ফ্রম ভেন্ট্রিকল টু অ্যাওর্টা, তখন হুশ করে শব্দ হয়, সেটি আমরা পাই, এবং এটাকে ইট ইজ কল্ড হার্শ ইজেকশন সিস্টোলিক মারমার। এবং এটা নেকে আমরা পাবো, এদিকে পাবো রেডিয়েশন করে। আমরা যদি পালসটা, হার্টটা অস্কার করার সময় এখানে হাত রাখি, দেখবো যখন ট্যাপ করবে এখানে পালসটা পাচ্ছি, এখানে একটা আওয়াজ পাচ্ছি হুশ করে, ইন দি অ্যাওর্টিক এরিয়া, ঠিক আছে? অ্যাওর্টিক এরিয়া এখানে আসবে না, এখানে আসবে, এটা আমরা এদিকে রেডিয়েশন করে যাবে। এরপরে আমরা আসবো চেস্ট এক্সরেতে। কি পাবো আমরা? চেস্ট এক্সরেতে পাচ্ছি নর্মাল, ইউজুয়ালি হতে পারে কার্ডিওমেগালি, এবং হতে পারে কনসিস্টেন্ট কার্ডিয়াক ফেলিউর, এলভিটেড অ্যাপেক্স পেতে পারি। ইসিজির মধ্যে পাচ্ছি মূলত লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটা অত জরুরি লাগবে না তোমাদের ক্ষেত্রে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা আমরা কীভাবে বুঝবো? তার এস যে ওয়েভটা আছে V1, এটা এবং আর ওয়েভটা ইন V5-6 হবে মোর দেন 35 মিলিমিটার মাপলে, অথবা এস ইন V1 আর আর ইন V5-6 হবে গিয়ে মোর দেন
25 মিলিমিটার। এটা হলে বুঝতে পারবো এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে গেছে। এখন আমাদের আগের মতোই যে কিভাবে আমরা বুঝবো যে কোন পেশেন্টটা যে সমস্যাটা কোন পর্যায়ে আছে, মাইল্ড, মডারেট ও সিভিয়ার, আগের মতোই আমরা বুঝতে পারবো বাই ডুইং অ্যান ইকো। এখানেও তাই, আগে যেমন ছিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা ভালভ এরিয়া দেখতাম এবং দেখতাম প্রেশার গ্রেডিয়েন্ট, এখানেও তাই। এখানে আমরা দেখব এআরটি ভালভ এরিয়া 1.5 থেকে 2.5 হলে তার মাইল্ড, 1 থেকে 1.5 হলে তার মডারেট, একের নিচে নেমে গেলে সিভিয়ার। যত ছোট হবে তত তার সিভিয়ারিটি বাড়বে এবং তার যে ব্লাড ফ্লো অ্যাক্রস দিস ভালভ যত বাড়বে তত তার সিভিয়ারিটি বাড়ছে। 15 থেকে 25 মিলিমিটার মার্কারে হচ্ছে কি মাইল্ড, 25 থেকে 40 হচ্ছে কি মডারেট, more than 40 হচ্ছে সিভিয়ার। What is the differential diagnosis? Pulmonary stenosis এবং hypertrophic cardiac myopathy. Pulmonary stenosis হলে বেসিক্যালি আমরা থ্রিলটা পাবো পালমোনারি এরিয়াতে, আর অ্যাওর্টিক ক্ষেত্রে পাচ্ছি অ্যাওর্টিক এরিয়াতে। এখানে আমরা অবশ্যই পাবো ট্রায়াল ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটা আমরা অ্যাওর্টিক স্টেনোসিস পাই না ইউজুয়ালি। ইন কেস অফ হাইপারট্রফিক কার্ডিয়াক মায়োপ্যাথি ক্ষেত্রে এখানে পালসটা হবে জার্কি এবং ডাবল এপিক্যাল ইম্পালস পাবো, যেটা আমরা অ্যাওর্টিক স্টেনোসিসে পাচ্ছিলাম না। What are complications? লিভারিক হাইপারট্রফি হতে পারে, অ্যাওর্টিক ফিব্রিলেশন হতে পারে, ইনফেক্টিভ হার্ট এন্ডোকার্ডিস হতে পারে, কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। এবং মনে রাখতে হবে যে এগুলো কমপ্লিকেশন কখনই হবে যখন আমি ট্রিটমেন্টটা করছি না, ট্রিটমেন্টটা বাদ দিয়ে যাচ্ছি। এবার চলে আসি আমরা অ্যাওর্টিক রিগার্জিটেশনে। অ্যাওর্টিক রিগার্জিটেশনের ক্ষেত্রে আমরা সিমটমটা কি, এটা কি ভাগগুলো আগের মতোই, যে এটা আমাদের কজটা আগের মতোই, এটা ম্যাট্রিক ভালভ এটা রিউমেটিক হার্ট ডিজিজের জন্যই হয় বেসিক্যালি, এবং তাছাড়া তার বয়সের কারণে সেনাল অ্যাট্রফি হয়, ক্যালসিফিকেশন হয়, ইস্কিমিয়ার জন্য হয়। আর সিমটমটা কি নিয়ে আসবে আগের মতোই, প্রোগ্রেসিভ ডিজিজ, বিশেষ সিমটম সিমটমেটিক থাকতে পারে বহু বছরের জন্য, পরে সিমটমটা আসতে পারে নাও আসতে পারে। আর রাত্রে সে যা শুবে তার অর্থোপনিয়া হবে, সে শুলে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে, পেশেন্ট মে বিকাম ফ্যাটিক ভেরি সুন, ভেরি ইজিলি। অন সাইন আমরা পাচ্ছি তার পালসটা হচ্ছে হাই ভলিউম। এখানে একটা কথা আছে ওয়াটার হ্যামার পালস, অর্থাৎ তার যে ব্লাড ফ্লো অনেক বেশি বেড়ে গেছে আউটার থেকে পুরো হার্টের পুরো আউটার দিয়ে পুরো শরীরের মধ্যে ব্লাড ফ্লো বেড়ে গিয়ে তার ভলিউমটা অনেক বেড়ে যাচ্ছে। তখনই যখন হার্টে উঠাবো দেখা যাবে যে আস্তে আস্তে করে পালসটা কমে যাচ্ছে। এই ওয়াটার হ্যামারটা বেসিক্যালি একটা অনেক খেলনা আছে, আমরা জানি সবাই, কাচের একটা লম্বা দণ্ড থাকে, ভিতরে থাকে পানি বা রঙিন পানি থাকে, এর ভিতরে একটা কাচের টুকরো থাকে। যখন এটা উঁচু করে ধরি সেটা গড়িয়ে গড়িয়ে পড়ে, ওইটা হাতে মধ্যে ফিল হয় একটা, যেটা পড়ে যাচ্ছে। ওই ফিলিংসটা কিন্তু আমরা ওই যখন পালসটা আমরা ফিল করি, ফিলসটা আমরা পাই যখন তাকে পেশেন্টটাকে আমরা হাত নিয়ে উঁচু করে ধরি, তো সেইটাকে বাড়িয়ে দিতে দিতে নামে পালসটা, দ্যাট ইজ কল্ড ওয়াটার হ্যামার পালস। এবং সাইনটা হচ্ছে, এবং জিবিপি নর্মাল থাকবে, ব্লাড প্রেশারটা এখানে কিন্তু হাই সিস্টোল হবে, লো ডায়াস্টোল হবে, ওয়াইড পালস প্রেশার। আমরা জানি যে তার ব্লাড ফ্লো বেড়ে গেছে, তাই তার সিস্টোলিকটা অনেক বেশি বা ডায়াস্টোলটা অনেক কম, তাই মাঝখানে গ্যাপটা অনেক বড় হয়ে যায়। আমরা যখন ইন্সপেকশন করি, যদি আমরা এখানে হাত রাখি, আমি দেখব যে ইন্সপেকশনে তার এপিক্যাল ইম্পালসটা আরও আউটপার্ট হয়ে গেছে, নর্মাল জায়গাতে নাই। তার অসকালটেশনে আমরা পাবো যে ফার্স্ট সেকেন্ড হাউসটা নর্মাল, কিন্তু মারমার আছে। মারমারটা হচ্ছে কি এন ডায়াস্টলিক মারমার, আগে ছিল হার্শ ইলেকট্রোসিস্টোলিক মারমার, এখানে হবে ডায়াস্টলিক মারমার। এখানে অনেকগুলো আসলে এখানে একটা ব্যাপার আছে যে আমার কিন্তু কনফিউশন হয়ে যায় যে কোন মারমার কোথায় হয়, MSMR, ASARA কোন মারমার হয়। আমি মনে করি সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে একটা মারমার মনে রাখা, মাইট্রাল স্টেনোসিসের হচ্ছে মিডিয়াম মারমার, সো তার যে রিগার্জিটেশন সিস্টোলিক। তেমনি যেহেতু ম্যাট্রাল স্টেনোসিসটা হচ্ছে গিয়ে ডায়াস্টলিক, অ্যাওর্টিকটা হচ্ছে উল্টো সিস্টোলিক, ঠিক আছে। যেহেতু অ্যাওর্টিক স্টেনোসিস সিস্টোলিক, তাহলে আমাদের যে রিগার্জিটেশন এটা হবে ডায়াস্টলিক। এটা একটা নেমোনিক মনে রাখার জন্য সহজ পদ্ধতি আমি বলতে পারি। তো ম্যাট্রাল স্টেনোসিস যদি হয়, একটা মনে রাখি ম্যাট্রাল স্টেনোসিস ইজ এ সিস্টোলিক ডায়াস্টলিক মারমার। তাহলে আমি এখন যদি MRA আসি সিস্টোলিক, AS আসি, এখন আসতেছে আমাদের
মারমারটা আসতেছে আমার সিস্টোলিক, আমি এখন চলে আসি এয়ার ক্ষেত্রে ডায়াস্টলিক। এরপরে আমরা আসি যে কি কি সাইন পাবো, এটা অত জরুরি না, তো আমি শুধু বলার জন্য বলে যাচ্ছি। 3 পালস, 3 সাইন, 3 মারমার, হাই ভলিউম কোলাপসিং পালস এবং ওয়াটার হ্যামার পালস। 3 সাইন, করিগেন সাইন, ডেমোসেট এবং কুইকিস সাইন, এগুলো আমি একটু পরে বলছি। 3 মারমার, ইন্ডাস্ট্রি মারমার, অস্টিন ফ্লিট মারমার এবং থ্রপস সাইন। এটাকে বলেছি করিগান সাইন। করিগান সাইনটা হচ্ছে ড্যান্সিং কার্ডিক পালস, আমরা এখানে যে পালসটা হাত দিব খুব লাফাবে, ড্যান্সিং। এবার পাচ্ছি আমরা ডেমোসেট পালস আর এই ডিমোসেট পালস, এটা হচ্ছে মূলত হেড নডিং, পেশেন্ট হার্ট বিষয়ে মাথা নাড়াবে এভাবে করে, হেড নডিং। আর এটা হচ্ছে গিয়ে করিগান সাইন, এটা বলেছি। এছাড়া পাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি মারমার, অস্টিন ফ্লিট মারমার এবং আরেকটা হচ্ছে থ্রপস সাইন। এক্সরে কি পাবো? এক্সরের মধ্যে পাবো আমরা কার্ডিওমেগালি, পাবো এলভিটার অ্যাপেক্স, ইসিজি করলে দেখবো ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ইকো করলে আমাদের কনফার্মেশন হবে, এবং এখানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে গিয়ে পালমোনারি ডিগ্রাডেশন। এআর এর যে ক্লাসিফিকেশনটা তিনভাবে এখানে, তাই মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এটা মূলত হচ্ছে গিয়ে আমাদের যেই রিগার্ডের ভলিউম যেটা বলি 13 ইঞ্চির নিচে হলে মাইল্ড, 30 to 60 হলে মডারেট, more than 60 হচ্ছে সিভিয়ার। এবং আমাদের যেই ওয়াইড আছে জেট, যেটা ফ্লো হয়, ওটা যদি বিলো 25% থাকে সেটা হচ্ছে মাইল্ড, মডারেট হচ্ছে 25 to 65, এর বেশি হয়ে গেলে সিভিয়ার। এটা মূলত হচ্ছে গ্রেডিং করি আমরা। এছাড়াও ইন কেস অফ রিগার্ডিটেশন আমরা ক্যাথেটার করি, হার্টের মধ্যে আমরা ক্যাথেটার ঢুকাই। সেই ক্যাথেটার ঢুকালে যে ব্লাড ফ্লো যেটা হচ্ছে রিগার্ডিটেশনের, ওই ফ্লো দেখিয়েও আমরা এই ম্যাটার রিগার্ডিটেশন বা রিগার্ডিটেশনের ফ্লোটাকে গ্রেডিয়েন্ট করতে পারি, যে তার কোন কোন ইয়েতে আছে, 1 2 3 4 কোন গ্রেডিয়েন্টে এটা আছে, এটা আমরা দেখতে পারি। ইন কেস অফ, একটু বলে যাই, এটা অত তোমাদের জন্য জরুরি না, জাস্ট শোনার জন্য শুনে রাখো। ইন কেস অফ অ্যাওর্টিক রিগার্ডিটেশন, গ্রেড 1টা হচ্ছে কি যখন আমার যে ডাই থাকে, ডাইটা ওয়াশ আউট হয়ে যায় ইন নেক্সট সিস্টোল, যখন সিস্টোল যেমন চাপ দেয় তখন ডাইটা ওয়াশ হয়ে যাচ্ছে। যখন গ্রেড 2 হয় তখন পার্শিয়াল ওয়াশ আউট হয়, একটু রয়ে যাচ্ছে অপাসিটি, গ্রেড 2। যখন গ্রেড 3 হবে, যে তার এই ডেন্স অপাসিফিকেশন হয়, আরও তার পুরো চেম্বারটা ভরে যায় ডাই দিয়ে ইন সেকেন্ড আর থার্ড ডায়াস্ট্রল পর্যন্ত, অর্থাৎ তার একবারে ওয়াশ আউট হচ্ছে না, তার সেকেন্ড থার্ড পর্যন্ত সময় নিচ্ছে, তার সিভিটা বেশি। আর হচ্ছে কি গ্রেড 4, যখন তার পুরো এলবিটাই ঘোলা হয়ে থাকে ডাই দিয়ে, অর্থাৎ তার পুরো ব্লাড যে এটা থেকে এলবিতে গেছে এটা আর সরে আসছে না, ওয়াশ আউট হচ্ছে না, রয়ে গেছে, তার সিভিটি আর বেশি। এটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন। আমাদের আগে মতেই বলি সার্জারিটা ইন্ডিকেশন একই, সার্জারির একমাত্র ট্রিটমেন্ট ফর দিস ডিজিজ এর দুটোই তাই। সিমটম হলেই সার্জারি করতে হবে, এবং আমাদের যত সিভিয়ার হবে স্টেনোসিস তত বেশি সার্জারি করতে হবে, যত বেশি গ্রেডিয়েন্ট বেশি হবে অ্যাওর্টিক রিগার্ডিটেশনে ততই আমাদের সার্জারি করার দরকার বেশি পড়বে। এবং এখানে সার্জারির মধ্যে উই রিপ্লেস দ্য ভালভ, we might repair the valve in case of regurgitation. Valve can be used bioprosthetic, can be used metallic, কোনো সময় নেটিভ ভালভ নিয়ে লাগানো যায়। এটাই ছিল আমাদের মূলত আজকের টপিকসটা, ম্যাট্রাল স্টেনোসিস, রিগার্জিটেশন এবং অ্যাওর্টিক স্টেনোসিস, রিগার্জিটেশন। যদিও পিকচার প্রেজেন্টেশন আজকে দিতে পারিনি, সরি ফর দ্যাট। তবে এই টপিকগুলো আন্ডারগ্রাজুয়েট লেভেলে একটু কঠিন মনে হয়, কঠিন মনে করার থেকে আমি মনে করি যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গিয়ে এটা ছক করে ফেলবে, মেকে চার্ট, MS MR S AR দিয়ে কজ সবারই সমান জেনে ফেলেছি আমরা, টাইপসটাও জেনে ফেলেছি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিমটমটা আমরা সাজিয়ে ফেলি, অলমোস্ট সবাই প্রায় সেম, ডিসনিয়া আছে মূলত, তার প্যালপিটেশন হচ্ছে, এগুলো সাইনও অলমোস্ট সেম, একটু পার্থক্য আছে, ওগুলো আমরা সাজিয়ে ফেলি। এবং এক্সরে যে রিডিংটা, ইসিজিটা লাগবে না, কিন্তু ইকোটার যে আমাদের ফাইন্ডিংসটা সাজিয়ে ফেলি, তাহলে আর কোনো সমস্যাই নেই। এবং ট্রিটমেন্টটার যে সার্জারি আপনার ট্রিটমেন্ট বলেছি, এটা ক্ষেত্রে আমি ইন্ডিকেশনটা কি এটা আমরা সাজিয়ে ফেলবো, তাহলে আমাদের আর ইম্পর্টেন্ট হচ্ছে মারমারটা, যেটা সবচেয়ে সবাই বেশি কনফিউজ করি আমরা। এবং কার্ডিয়াক কি আমরা ফাইন্ডিংস পাবো, আমরা সাজিয়ে ফেলি,
মেনলি একটা মনে রাখি, যে জাস্ট ম্যাট্রিক্স মনে রাখি, ভালোভাবে মনে রাখি, তাহলে আমাদের ওটার এগেনস্টে আমরা ম্যাট্রিকুলেশন, স্টেনোসিস, রিগার্ডিলেশন সবগুলি মনে রাখতে পারবো। খুব জরুরি কোনো এটা বিষয় না। আমার মনে হয় যে এত বেশি লাগবেও না আন্ডারগ্রাজুয়েট লেভেলের জন্য। আই হোপ ইটস এনাফ ফর দ্যাট। থ্যাংকস এভরিওয়ান ফর লিসনিং টু দিস টপিক। জানি না কতটুকু হেল্প করতে পারলাম। আমি এই টপিকটাকে এখনই লোড করে দিচ্ছি এই স্কুলের যে পেজ আছে সেখানে। আই হোপ এটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।